হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে যখনই ভিডিও পাবলিশড হবে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা এখনও চ্যানেলের মেম্বারশিপ নাওনি, মাত্র 29 টাকাতে তোমরা চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো, কারণ এরপর থেকে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু পরবর্তীতে অনেক ভিডিও ইকোনমিক সোশিওলজির ওপর পাবে যেগুলো শুধুমাত্র মেম্বারদের জন্য থাকবে। তো তোমরা যারা এখনও মেম্বারশিপ নাওনি মেম্বারশিপটা নিয়ে নাও। চলো শুরু করছি আজকে আমাদের ইকোনমিক সোশিওলজি। ইকোনমিক সোশিওলজির খুব বেসিক পার্ট আজকে আমরা আলোচনা করব। যে তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো ফর্মালিজম বলতে আমরা কী বুঝি। তো ইকোনমিক সোশিওলজিটা কোন কোন ইউনিভার্সিটিতে রয়েছে, কোন কোন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি, যারা কল্যাণ ইউনিভার্সিটি, ক্যালকাটা, বিদ্যাসাগর এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এটা বর্ধমান ইউনিভার্সিটি নয়, এবং স্টেট ইউনিভার্সিটি, ওকে, এই 4টি ইউনিভার্সিটি কভার করছে এই ভিডিওটি। এবং যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে রয়েছে তাদেরও কিন্তু CC8 ইকোনমিক সোশিওলজি আছে। তো তোমরা এই বেসিক পার্টটা কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকটা যে সেমিস্টারগুলো আমি যে ইউনিভার্সিটিগুলো উল্লেখ করলাম, প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ইকোনমিক সোশিওলজি একটা সম্পূর্ণ নতুন একটা সাবজেক্ট, সম্পূর্ণ নতুন একটা পার্সপেক্টিভ। তো সেক্ষেত্রে তোমাদের এই পেপারটি বুঝতে গেলে অবশ্যই কিন্তু ইকোনমিক সোশিওলজির বেসিক ধারণা কিন্তু থাকা প্রয়োজন। আমি বেসিকের ওপর অলরেডি ক্লাস নিয়েছি, যেগুলো অনলাইন ক্লাস যেটা হচ্ছে তার উপরে বেসিকের ওপর ক্লাস নিয়েছি, কিন্তু তোমরা প্লিজ এই ভিডিওটা যারা দেখছো তাদের আশা করছি তোমরা বেসিক নলেজটা নিয়েছো এবং বেসিক নলেজটা একটু নিয়ে রেখো। ওকে, সো শুরু করছি আমাদের প্রথম যে পার্টটা, যে আজকের ইকোনমিক সোশিওলজির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে ফর্মালিজম। ইকোনমিক সোশিওলজির একটা গুরুত্বপূর্ণ পার্ট বা গুরুত্বপূর্ণ দুটো দৃষ্টিভঙ্গি হচ্ছে, একটা ফর্মালিজম আর একটা হচ্ছে সাবস্ট্যান্টিভিজম। এই দুটো পার্টই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, সুতরাং এই দুটি পার্টের কনসেপশন ভীষণ ক্লিয়ার রাখতে হবে তোমার। দেখো প্রথমেই তোমরা দেখো ফর্মালিজম কি। ফর্মালিজম কিন্তু একটা দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এটা একটা পার্সপেক্টিভ, যে পার্সপেক্টিভটা কি আমাদের ইকোনমিকে ব্যাখ্যা করছে। ইকোনমি বা আমাদের অর্থনৈতিক একটা দৃষ্টিভঙ্গি, যেটা কি করছে, এই দৃষ্টিভঙ্গি পুঁজিবাদী অর্থনীতিকে তুলে ধরছে, অর্থাৎ ক্যাপিটালিস্ট ইকোনমি, ক্যাপিটালিস্ট সোসাইটি। এই ক্যাপিটালিস্ট ইকোনমি বা ক্যাপিটালিস্ট সোসাইটির যে মূল নীতি, সেই মূল নীতিগুলো আমরা এই ফর্মালিজমে দেখতে পাই। তাহলে ফর্মালিজম ইটস অল অ্যাবাউট ক্যাপিটালিস্ট ইকোনমি, যা প্রাক পুঁজিবাদী অর্থনীতির থেকে সম্পূর্ণ ভিন্ন। মানে আমাদের এই পুঁজিবাদ যদি বলি, পুঁজিবাদ আসার আগে অর্থনীতি যেমন ছিল, সেই পুঁজিবাদ আসার আগে যে অর্থনীতি যেমন ছিল, সেই পার্ট থেকে এই পুঁজিবাদ আসার পরের এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। তাহলে ফর্মালিজম কিন্তু পুঁজিবাদ অর্থনীতির মূলনীতিগুলোকে নিয়ে আলোচনা করে, যেটা কিন্তু প্রাক পুঁজিবাদ যে ধারণা ছিল, প্রাক পুঁজিবাদী অর্থনীতি যেটা ছিল সেটা থেকে সম্পূর্ণ আলাদা। এই দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে কিসের উপর বেস করে? অবশ্যই ডিডাকটিভ। কেন? কারণ অলরেডি সোসাইটিতে কিছু চিন্তাভাবনা ছিল, তার উপর বেস করে গড়ে উঠেছে ডিডাকটিভ এবং যৌক্তিক পদ্ধতি এবং লজিক্যাল মুড। অবশ্যই এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় কি পুঁজিবাদী অর্থনীতির নীতিগুলি সার্বজনীন। তাহলে এখানে বললাম, একদম প্রথমেই বললাম যে ফর্মালিজম মানেই কিন্তু এটা মূলত পুঁজিবাদী অর্থনীতিকে তুলে ধরছে। ওকে, এই পুঁজিবাদী অর্থনীতির পুঁজিবাদীর অর্থনীতির যে মূল নীতি সেগুলো বলছে সার্বজনীন, এবং পুঁজিবাদী বাজার অর্থনীতি যেটা রয়েছে অশিল্পমূলক অর্থনীতিকে অধস্তন পর্যায়ে ঠেলেছে। একদম তাই, মানে পুঁজিবাদী অর্থনীতি মানেই তো শিল্প সমাজে গিয়ে চলেছে, শিল্প সমাজের অর্থনীতি বা শিল্পকে কেন্দ্র করে যে অর্থনীতিগুলো রয়েছে সেটাই গিয়েছে, কিন্তু অশিল্পমূলক অর্থনীতি সেগুলো কিন্তু অধস্তন পর্যায়ে ঠেলে দিয়েছে, এটার বক্তব্য অনুযায়ী। এই দৃষ্টিভঙ্গি আরও বলছে যে মানুষ সীমিত ও দুর্লভ সম্পদগুলিকে অর্জন করার জন্য অনেক বিকল্পগুলির মধ্য দিয়ে উপযুক্তটিকে বেছে নেয় এবং বাছাই করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে থাকে একটা যুক্তিসঙ্গত ক্রিয়ার মধ্য দিয়ে। অর্থাৎ পুঁজিবাদী এই যে দৃষ্টিভঙ্গি বলছে মানুষ তার যে দুর্লভ সম্পদ, সেই দুর্লভ সম্পদ বা সীমিত সম্পদ অর্জন করার ক্ষেত্রে
উপযুক্তটিকে বাছাই করে নেয় এবং সেটা অবশ্যই সেটা কিসের বেসিসে বিচার করে, যুক্তিসঙ্গত ক্রিয়ার মধ্য দিয়ে। ওকে, তাহলে ফর্মালিজমের মূল বক্তব্য আমরা কি দেখলাম, এটা মূলত পুঁজিবাদী অর্থনীতির মূল বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করে থাকে। নেক্সট আসছি আমরা একটু তোমাদের অনলাইন ব্যাচ নিয়ে বলে দিই, কারণ গত লাস্ট দুটো সেমিস্টারে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে অনলাইনে অনার্সের কোর্স আনার জন্য, কারণ যেহেতু নেট সেটের ব্যাচ এবং এসএলএসটির অনেকগুলো ব্যাচ, ডব্লিউবিসিএসের ব্যাচ ছিল, তো আমি অনার্সের ব্যাচ আনতে পারছিলাম না সময়ের অভাবে। তো এবছরে আমি অনার্সের দুটো ব্যাচ ক্রিয়েট করেছি আপাতভাবে এখনও পর্যন্ত, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য। এবং এই ক্যালকাটা ইউনিভার্সিটির যে পেপারগুলো রয়েছে তার মধ্যে স্টেট ইউনিভার্সিটির তোমরা যারা রয়েছো, যারা কল্যাণ ইউনিভার্সিটি রয়েছে এবং যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, তোমাদের কিন্তু 3টি পেপার কমন পাবে, মানে কমন 3টি পেপার আছে, তোমাদের একটা পেপার এক্সট্রা আছে, সেটা আলাদাভাবে করিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমি বলতে চাইছি অন্যান্য ইউনিভার্সিটি যারা রয়েছে তারাও কিন্তু এই কোর্সে অ্যাডমিশন নিতে পারো। একটু আমাকে ফোন করে নেবে, ক্যালকাটা ছাড়া অন্য কারো যে অন্য ইউনিভার্সিটি কেউ থাকলে ইন্টারেস্টেড থাকলে আমাকে একটু কল করে নেবে। আচ্ছা, আমি বলে দিই ডিটেলসটা এবার অনলাইন ব্যাচ কীভাবে হচ্ছে। দেখো, অনলাইন ব্যাচ আমাদের অ্যাপসে হচ্ছে, আর আশা করি আমাদের অ্যাপস তোমরা অলরেডি প্রত্যেকে ইনস্টল করে নিয়েছো, যারা ইনস্টল করোনি ইনস্টল করে নাও, কারণ ফ্রি স্টাডি ম্যাটটা তুমি ওখানে পেয়ে যাবে। ওকে, এবং কিভাবে হবে আমাদের ক্লাস, টোটাল অ্যাপসের মধ্যে লাইভ ক্লাস হবে এবং রেকর্ডেড ক্লাস থাকবে। রেকর্ডেড ক্লাস উইকলি আপলোড হবে এবং উইকলি একটা করে লাইভ ক্লাস হবে। ওকে, সমস্ত পেপারের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে। মোট 4টে পেপার, তোমাদের 4টে পেপারই চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে। এবং যে সাজেশানটা তোমরা ইউটিউবে অনেক পরে পাও, সেই সাজেশানটা কিন্তু তোমরা অনেক আগেই পেয়ে যাবে। ওকে, যেটা ইউটিউবে অনেক পরে দেওয়া হয়, তোমরা যেহেতু পেড কোর্সে আসছো তোমাদের এই ফেসিলিটিসটা অনেক আগে দেওয়া হবে, তোমরা আগে থেকে প্রিপারেশান নিতে পারবে। প্রতিটি পেপারের নোটস পাবে সম্পূর্ণ বাংলাতে এবং যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তাদের জন্য ইংলিশে। অ্যাপ থেকে রেকর্ডেড ক্লাস দেখতে পারবে। ওকে, সো দেয়ার উইল বি ফেসিলিটি টু ওয়াচ রেকর্ডেড ক্লাস ফ্রম অ্যাপ। এবং একই সঙ্গে জেনে রাখো যেটা, যে আমরা 3 থেকে 3.5 মাসের মধ্যে আমরা টোটাল আমাদের সিলেবাস শেষ করব এবং মিনিমাম পরীক্ষার 1 মাস আগে আমরা সিলেবাস শেষ করে আমরা রিভিশন দেবো এবং মক টেস্ট নেওয়া হবে। ওকে, আর কোর্সের সময়সীমা 5 মাস রেখেছি। তোমরা যারা মান্থলি সিস্টেমে অ্যাডমিশন নিতে চাও তারাও নিতে পারবে, আর যারা ওয়ান টাইম পেমেন্ট করতে চাও তারাও পেমেন্ট করতে পারবে। আমি বলে দিচ্ছি সিস্টেমটা। এবং ক্লাস হবে সম্পূর্ণ বাংলায়, যারা বাংলা মিডিয়ামে রয়েছে তাদের ক্লাস সম্পূর্ণ বাংলায় হবে, আর যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা ইংলিশের ক্লাস ব্যাচ আলাদা রয়েছে, তোমাদের ক্লাসটাও কিন্তু আলাদা হবে। ওকে, এবং এখানে আমরা কোর্স ফিস হিসেবে রেখেছি পার পেপার 1000, অর্থাৎ তোমাদের 4টি পেপার, তোমাদের টোটাল কোর্স ফি পড়বে 4000 টাকা। ঠিক আছে, 4th সেমিস্টারের 4টি পেপারের জন্য তোমাদের পে করতে হবে 4000 টাকা। যারা মান্থলি সিস্টেমে পে করতে চাও 5 মাসে পে করতে হবে 800 টাকা করে, এবং কিছু ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ থাকবে যেটা 2.5% সামথিং, 21 টাকা করে তোমাকে দিতে হবে। তাহলে তোমার মান্থলি কত হচ্ছে, 821 টাকা পে করতে হবে মান্থলি সিস্টেমে যারা আসতে চাও। আর যারা ওয়ান টাইম পেমেন্ট করতে চাও তারা কিন্তু 4000 টাকা তোমরা পেমেন্ট করে টোটাল কোর্স অ্যাক্টিভ করে নিতে পারবে। চলো, এরপর আসছে আমাদের নেক্সট পার্ট, যে এই দৃষ্টিভঙ্গির একজন অন্যতম আমেরিকান নৃতাত্ত্বিক মেলভিল হারকোভিটস, তিনি তার ইকোনমিক লাইফ অফ প্রিমিটিভ পিপল গ্রন্থে এই বক্তব্যটিকে সমর্থন করে বলেন যে সম্পদের অভাব সর্বোচ্চ উপযোগিতামূলক আচরণ, এই বিষয়টি সার্বজনীন চরিত্রের। ওকে, এবং তিনি কি বলছেন, সর্বকালে সমস্ত সমাজেই দেখা গেছে বিষয়, এবং তার এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী তিনি মনে করেন পুঁজিবাদী অর্থনীতি মূলত স্বপরিচালিত সেলফ রেগুলেটিং মার্কেট, যে পুঁজিবাদী অর্থনীতি সেলফ রেগুলেটিং মার্কেট দ্বারা পরিচালিত হয়, যেখানে মানুষ কি করছে, মানুষ অর্থের দিক থেকে সর্বোচ্চ মুনাফা অর্জন বা লাভ করার চেষ্টা করছে। মানে মানুষের কাছে অর্থই সব কিছু, এই অর্থটিকে তারা বা মুনাফা অর্জন করার জন্য, অর্থ অর্জন করার জন্য তারা মানুষ এই অর্থের দিক থেকে এটা লাভ করার জন্য চেষ্টা করছে সর্বোচ্চভাবে। এবং সাবেকি অর্থনীতিবিদ, সাবেকি রাজনৈতিক একজন অর্থনীতিবিদ যার নাম অ্যাডাম স্মিথ, তিনি বলছেন বাজার ব্যবস্থা পরিচালিত হয় কিসের উপর বেস করে। দেখো, বাজার ব্যবস্থা মনে রাখবে যে চাহিদা আর যোগান, চাহিদা এবং যোগান এই দুটো বিষয়ের উপর বেস করেই কিন্তু বাজার ব্যবস্থা কন্ট্রোল হয়। এবং বলছে এই চাহিদা এবং যোগানের এক অদৃশ্য হাত, যেটাকে তিনি ইনভিজিবল হ্যান্ড বলছেন,
অ্যাডাম স্মিথ বলছেন এই যে বাজার ব্যবস্থা, যেটা হার্কোপিটস বলছেন সেলফ রেগুলেটিং মার্কেট, স্বপরিচালিত বাজার ব্যবস্থা যারা পরিচালিত হয়, কিন্তু অ্যাডাম স্মিথ বলছেন না, এটা চাহিদা আর যোগানের ওপর বেস করে পরিচালিত হয়, অর্থাৎ চাহিদা আর যোগান একটা অদৃশ্য হাত যেটা আমরা দেখতে পাচ্ছি না। আর স্বপরিচালিত বাজার ব্যবস্থা বা মুক্ত বাজার ব্যবস্থা এভাবে বিশ্ব অর্থনীতির একটা নিয়ন্ত্রক হয়ে উঠছে, এবং বলছে এই যে মুক্ত স্বপরিচালিত বাজার ব্যবস্থাটা তো মুক্ত, সেটা আমাদের অর্থনীতির একটা নিয়ন্ত্রক কিন্তু হয়ে উঠছে। ওকে, নেক্সট আসছি আমরা পি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। কার্ল পোলানি তার গ্রেট ট্রান্সফরমেশন, তার গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, এখানে তিনি দুটি পার্টের কথা বলছেন। দেখো, একটা আমরা হেডিংয়েই রেখেছি পি ইন্ডাস্ট্রিয়াল আর ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, অর্থাৎ ইন্ডাস্ট্রি আসার আগে ইকোনমি কী ছিল আর ইন্ডাস্ট্রি আসার পরে ইকোনমির অবস্থা কী হয়েছে। তাহলে কার্ল পোলানি তার এই গ্রন্থে দেখাচ্ছেন ফর্মালিজম দৃষ্টিভঙ্গির বক্তব্যকে সম্পূর্ণভাবে বিরোধিতা করছেন, এবং তিনি বলছেন ইউরোপীয় সভ্যতা যখন প্রাক শিল্প সমাজ থেকে শিল্পায়নের যুগে প্রবেশ করলো, তখন এই ধরনের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটেছে, এবং শিল্প বিপ্লবের সময় সমাজের উৎপাদন পদ্ধতি, সেই সম্পর্কিত ধারণা, সেই সময়কার মতাদর্শ, সামাজিক বা অর্থনৈতিক নীতির এক ব্যাপক পরিবর্তন ঘটেছিল, অর্থাৎ শিল্প সমাজ তো সেই সময় সোসাইটির একটা পরিবর্তন ঘটিয়েছিল। কার্ল পোলানির বক্তব্য, এবং কার্ল পোলানি এই গ্রন্থে তিনি দেখাচ্ছেন, এই গ্রেট ট্রান্সফরমেশন গ্রন্থে 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ইংল্যান্ড সহ বিশ্বের অন্যান্য শিল্পোন্নত দেশগুলিতে যে পুঁজিবাদী বাজার ব্যবস্থা ছিল তার ফলাফলকে তিনি বিশ্লেষণ করেছেন, এবং তিনি বলছেন যে এই যে ইংল্যান্ড সহ অন্যান্য যে পুঁজিবাদী দেশ, শিল্পোন্নত দেশ, সেখানে পুঁজিবাদী ব্যবস্থার উদ্ভব ঘটল। পুঁজিবাদী ব্যবস্থার বা পুঁজিবাদী বাজার ব্যবস্থার উদ্ভব ঘটার ফল কি হলো সেটা তিনি বিশ্লেষণ করলেন। তিনি বলছেন পুঁজিবাদী বাজার ব্যবস্থা দ্রব্য এবং পরিষেবাকে পণ্যতে পরিণত করেছে, মানে প্রত্যেকটা সমস্ত কিছুর বাণিজ্যিকীকরণ ঘটিয়েছে, যেখানে সমস্ত কিছুকে আমরা কিসের নিরিখে বিচার করছি? অর্থের নিরিখে। তাহলে এই যে কার্ল পোলানি ট্রান্সফরমেশন গ্রন্থে বলছেন শিল্প বিপ্লব সমাজের যে পরিবর্তন ঘটায়, প্রাক শিল্প সমাজ থেকে যখন শিল্প সমাজে আসলো, এই শিল্প সমাজে একটা পরিবর্তন আসলো, সেই পরিবর্তনটা কি সমস্ত কিছু পণ্যে পরিণত হলো, ইভেন শ্রমিকও কিন্তু পণ্যে পরিণত হলো, তাই না? তাহলে দ্রব্য, পরিষেবা, সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত কিছুর বাণিজ্যিকীকরণ ঘটলো, আর সমস্ত কিছু অর্থের নিরিখে বিচার হতে লাগলো। ক্লিয়ার? তাহলে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এবং ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির মধ্যে কি দেখাচ্ছেন তিনি পরবর্তীতে সেলফ রেগুলেটিং মার্কেটের ব্যাপারটা কি বললেন দেখো। তার মতে প্রাক পুঁজিবাদী অর্থনীতিতে সমস্ত কিছুকে অর্থের নিরিখে বা পণ্য হিসেবে বিচার করা হতো না, তাই তো? এই যে আমরা পুঁজিবাদী সমাজের কথা বললাম, তিনি বলছেন যে কার্ল পোলানি বলছেন যখন আমরা পুঁজিবাদী এই শিল্প সমাজে আসলাম, এই শিল্প সমাজে আসা মানেই কিন্তু সমস্ত কিছু অর্থের নিরিখে বিচার হতে লাগলো, যেটা প্রাক শিল্প সমাজে অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতির আগে কখনোই ছিল না। পণ্য হিসেবে বিচার হতো না, কী হিসাবে বিচার হতো? বরং এখানে সামাজিক সম্পর্ক ছিল, সামাজিক সম্পর্কের নিরিখে দেখা হতো। এবং তাই বলে এমনটাও নয় যে প্রাক পুঁজিবাদী অর্থনীতিতে বাজার ব্যবস্থা ছিল না, সেখানে বাজার ব্যবস্থা ছিল, কিন্তু এই সময় বাজার ব্যবস্থা ছিল কেমন? সেলফ রেগুলেটিং মার্কেট বা সাপ্লাই ডিমান্ড নীতি দ্বারা পরিচালিত কিন্তু হতো না। মানে সেটা কখনোই সেই বাজার ব্যবস্থাটা সেলফ রেগুলেটিং ছিল না এবং সাপ্লাই ডিমান্ড দ্বারা পরিচালিত হতো না, যেটা তিনি বললেন যে ইনভিজিবল হ্যান্ড, সেই ইনভিজিবল হ্যান্ডের অস্তিত্বে তিনি বিশ্বাসী ছিলেন না। তিনি বলছেন যে সেই সময় ইনভিজিবল হ্যান্ড ছিল না, সাপ্লাই ডিমান্ডের ওপর কিছু হতো না। প্রাক পুঁজিবাদী সমাজের কথা বলছেন, অর্থাৎ পুঁজিবাদ ঘটার আগে, শিল্পায়ন ঘটার আগে। কিন্তু পুঁজিবাদী বাজার ব্যবস্থা সমস্ত কিছুকে পণ্যে পরিণত করার সাথে সাথে মানুষের শ্রমকেও পণ্যে পরিণত করেছে, যেটা বললাম যে লেবার, মানুষের শ্রমটাও পণ্যে পরিণত হচ্ছে, যে আমি কতটা শ্রম দেবো তার উপর আমার অর্থ ডিপেন্ড করছে, তাই নয় কি? তাহলে পুঁজিবাদী বাজার ব্যবস্থায় এই যে শ্রম বা সমস্ত কিছু একটা অর্থের নিরিখে বিচার করা হচ্ছে। পোলানির মতে পুঁজিবাদে মুনাফাই একমাত্র লক্ষ্য, মুনাফা অর্জনই একমাত্র লক্ষ্য, অর্থাৎ কি? অর্থ একমাত্র লক্ষ্য, টাকা একমাত্র লক্ষ্য। এখানে সমস্ত কিছুকে ক্রয় বিক্রয় করা যায়, অর্থাৎ এই বাজার ব্যবস্থায় অর্থনীতির নিয়ন্ত্রণ, পরিচালনা বা গতিপথ নির্ধারিত হয় কেবল বাজারের নীতি দ্বারা। এবং এই যে আমি কি বিক্রি করব,
কেমন রেটে বিক্রি করব, এই সমস্ত কিছু বর্তমানে যে পুঁজিবাদী ব্যবস্থায় কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, আমাদের বাজারের একটা নীতি আছে, সেই নীতি দ্বারা আমরা পরিচালিত হতে দেখছি, তাই না? তাহলে এই অর্থনৈতিক ব্যবস্থায় বাজারের কাছে সমাজও অধস্তন বলে প্রতিপন্ন হচ্ছে, অর্থাৎ সমাজও কিন্তু গুরুত্ব পাচ্ছে না। যেখানে কালপোলানি বলছিলেন প্রাক পুঁজিবাদী সমাজের অর্থনীতিতে সামাজিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া হতো, সামাজিক সম্পর্কের নিরিখে সমস্ত কিছুকে দেখা হতো, কিন্তু পুঁজিবাদী সমাজে কিন্তু সেটা নেই। তাহলে বোঝা গেল প্রাক ইন্ডাস্ট্রিয়াল, প্রি ইন্ডাস্ট্রিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির ইকোনমিক ডিফারেন্স। চলো, এবং লাস্টলি যেটা আমরা আসছি যে ফর্মাল অর্থনীতির দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ সবসময় দুর্লভ সম্পদগুলি অর্জন করার ক্ষেত্রে অর্থের নিরিখে সমস্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বিকল্প উপায়ের মধ্যে সর্বোত্ত উপায়টিকে যৌক্তিকভাবে নির্বাচন করে, তাই তো? মানে যেটা আমরা আগেই বললাম যে মানুষ একটা তার যে সম্পদ সেটা অর্জন করার জন্য সেটা অর্জন করছে অর্থের নিরিখে এবং অবশ্যই সেটা যৌক্তিকভাবে। কিন্তু পোলানির মতে মানুষ পছন্দ বাছাইয়ের ক্ষেত্রে দুর্লভতার বিষয়টি প্রথম থেকেই সবসময় মাথায় রাখে না। তাছাড়া উপায়গুলি যদি কম দুর্লভ হয় তাহলে পছন্দ বাছাই আরও জটিল হয়, তাই না? দেখো, আমার উপায়গুলি যদি দুর্লভ কম হয় তাহলে পছন্দ বাছাইয়ের ক্ষেত্রে জটিলতা আসবে। কারণ তিনি মনে করতেন, আর এই কারণেই তিনি মনে করতেন, মানব সমাজ, অর্থনীতি, মানব ইতিহাসকে একটা নয়া সাবেকি অর্থনীতির ফর্মাল দৃষ্টিভঙ্গি অনুযায়ী কখনোই বোঝা সম্ভব নয়। ওকে, এবং তিনি বলছেন যে স্বপরিচালিত বাজার ব্যবস্থার তত্ত্বকে তিনি বর্জন করছেন। এটা প্রথমে বললাম যে সেলফ রেগুলেটিং মার্কেট তিনি রিজেক্ট করছেন। তিনি বলছেন স্বপরিচালিত বাজার ব্যবস্থা হচ্ছে একটা মিথ এবং এর অনেক ত্রুটি রয়েছে। মুক্ত বাজার বা স্বপরিচালিত বাজার ব্যবস্থার মতাদর্শটি কেবলমাত্র পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে, তাই তো? আজকে আমরা পুঁজিবাদী সমাজে সেলফ রেগুলেটিং মার্কেট দেখছি এবং সেটা পুঁজিপতিদের স্বার্থ রক্ষাই কিন্তু করছে। অর্থাৎ মুক্ত বাজারের মতাদর্শ হলো পুঁজিবাদের দাস। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, যে মুক্ত বাজারের মতাদর্শ কিন্তু পুঁজিবাদের দাস, এটা কালপোলানি বলছেন। এবং তাই পোলানি ফর্মাল অর্থনীতির তত্ত্বের মুক্ত বাজার বা স্বপরিচালিত বাজারের মিথকে বর্জন করেছেন এবং তিনি কিন্তু ফর্মালিজমকে রিজেক্ট করেছেন, বাতিল করেছেন। এবং বাতিল করে তিনি একটি ধারণা দিয়েছেন যেটা সাবস্ট্যান্টিভিজম, সেটা পরের দিন আমরা নেক্সট ক্লাসে পড়ব। এবং বাজার অর্থনীতির পূর্ব সময়কার অর্থনীতি ও সমাজ ব্যবস্থাকে পর্যালোচনা করার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন যে বাজার অর্থনীতির আগের অর্থনীতি কেমন ছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল, তার উপর বেস করে আমাদের এগোনো উচিত এবং তার উপরেই বেশি তিনি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ পুঁজিবাদী বা ফর্মালিজমের যে আলোচনা, সেই আলোচনাটিকে তিনি কিন্তু সেলফ রেগুলেটিং মার্কেটের তত্ত্বটিকে রিজেক্ট করেছেন এবং তিনি প্রি ইন্ডাস্ট্রিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির যে ইকোনমির পার্থক্য সেটাও কিন্তু তিনি দেখানোর চেষ্টা করেছেন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিকের নাম পেলাম, কার্ল পোলানি। আমরা পরের দিন আরও দুজন তাত্ত্বিকের নাম পড়ব। আজকে এ পর্যন্তই। আশা করছি তোমরা ফর্মালিজমের কনসেপ্টটা বা মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের তৈরি হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা অনলাইন কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো তারা খুব শীঘ্রই কিন্তু তোমরা অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করো, কারণ গতকাল থেকে কিন্তু আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।